আমাদের সিলেবাস শেষ করতে অনেক কষ্ট হবে। এই ক্ষেত্রে তোমাদের একটু কোঅপারেশন প্রয়োজন, ঠিক আছে? শুধু একলা আমি এফোর্ট দিলে তো হবে না, তোমাদেরও এফোর্ট দেওয়া লাগবে। পরে সিলেবাস শেষ হবে না ঠিক মতো, পরে তখন তোমরাই বলবা যে স্যার সিলেবাস শেষ করে নাই, হ্যান ত্যান হাবি যাবি, এগুলো তোমরাই বলবা, এগুলো আমি শুনতে চাই না, ঠিক আছে? তো এখানে তোমাদের কোঅপারেশন সবার আগে দরকার। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম, আমরা সেখান থেকে আজকে আবার শুরু করি। গতদিন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা করছিলাম সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। গতদিন আমরা এটা শেষ করছিলাম। আমরা ইন্ডাকটিভ লোডের জন্য দুইটা সার্কিট স্টাডি করছি, একটা হচ্ছে ফ্রি হুইল ডায়োড ছাড়া, আর একটা হচ্ছে ফ্রি হুইল ডায়োড সহ, ঠিক আছে? ফ্রি হুইল ডায়োড ছাড়া যে সার্কিটটা আমরা স্টাডি করছিলাম, সেটাতে আমরা দেখছিলাম সেই ডিজাইনটাতে যে আউটপুট ভোল্টেজে একটা নেগেটিভ ল্যাজ চলে আসে, ঠিক আছে? এবং আমরা যদি ফ্রি হুইল ডায়োড ইউজ করি তখন এই নেগেটিভ ল্যাজটা চলে যায়, এবং আমরা আউটপুটে একটা ডিসি ভোল্টেজই পাই। দ্যাট মিন্স পুরোপুরি পজিটিভ হাফ সাইকেল গুলাকে ক্যাপচার করতে পারে, কোনো নেগেটিভ টেইল এসে হাজির হয় না। হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা এরকম দুইটা ডিজাইন স্টাডি করছিলাম। আজকে আমরা স্টাডি করব সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? ফুল ওয়েভ রেকটিফায়ারের সাথেও তোমাদের পরিচয় আছে। সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, আচ্ছা, সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার আজকে আমরা স্টাডি করব। প্রথমে আমরা স্টাডি করব রেজিস্টিভ লোড দিয়ে, যেটার সাথে তোমাদের অলরেডি পরিচয় আছে, ঠিক আছে? রেজিস্টিভ লোড দিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে কি হয়, এবং সার্কিটটা যদি আনকন্ট্রোলড হয়, ঠিক আছে? যদি আমরা আনকন্ট্রোলড রেকটিফায়ার ইউজ করি তাহলে সার্কিটটা কেমন হয় সেটা আমরা আগে দেখব। এটার সাথে তোমাদের অলরেডি পরিচয় আছে, তাহলে তোমাদের পক্ষে জিনিসটা রিলেট করা পসিবল হবে এবং সহজতর হবে। তো আনকন্ট্রোল রেকটিফায়ারের জন্য যে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা আমাদের সাথে আমরা অলরেডি পরিচিত, সেটা তোমরা ল্যাবে অলরেডি দেখছো কম বেশি। ল্যাবে যদিও তোমরা চারটা ডায়োড ইউজ করো নাই, দুইটা ইউজ করছো, বাট আমরা থিওরিতে চারটা দিয়ে দেখাবো। এই হচ্ছে চারটা ডায়োড, ঠিক আছে? চারটা ডায়োড দিলাম, কানেকশনটা এক এক বই এক এক রকম ভাবে দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি সার্কিট কানেকশনটা সব বই সেম, ঠিক আছে? সব বই একই রকম, যদিও রিপ্রেজেন্টেশনটা এক এক বইয়ে একটু আলাদা আলাদা দেখে মনে হয়, বাট সার্কিটটা সেম। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ সোর্স, এক মাথা দিলাম এই নোডটাতে ইনপুট ভোল্টেজ সোর্সের, আর এক মাথা দিলাম এই নোডটাতে। রেজিস্টিভ লোড যেহেতু বললাম, পুরোপুরি রেজিস্টিভ লোড দিছি। ভিইন হচ্ছে আমাদের ইনপুট সাইনোসয়েড, ভিএম সাইন ওমেগা টি, আগের মতো পিওর সাইনোসয়েডাল ওয়েভ। ডায়োড গুলোর নাম্বারিং করে দেই, D1, D3, D4, আর এটা হচ্ছে D6। এখন কেন আমি এখানে নাম্বারিং গুলো খেয়াল করো, 1 3 আছে, 4 6 আছে, তাহলে 2 কোথায় গেল? 2 তো নাই, আবার 5 ও নাই, 6 আছে অথচ 5 নাই, 4 3 1 আছে অথচ 2 নাই। এটার কারণটা আমরা যখন 3 ফেজ সার্কিট যখন পড়বো তখন আমরা কারণটা এক্সপ্লেন করবো। আপাতত মনে রাখবো আমরা নাম্বারিং গুলা 1 3 4 6 এভাবে করতেছি, কারণ এইভাবে করলে আমাদের জিনিসটা রিলেট করা সহজ হয়। আমরা যখন ইনভার্টার পড়বো, আমরা যখন 3 ফেজ রেকটিফায়ার পড়বো, তখন এই নাম্বারিং গুলা এভাবে যদি আমরা ফলো করি তাহলে জিনিসটা আমাদের জন্য বুঝতে সহজ হবে। তো সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, এটার সাথে তোমরা অলরেডি পরিচিত। আমরা যদি ওয়েভ ফর্ম গুলো ড্র করি, ওয়েভ ফর্ম গুলো ড্র করলে সেটা দেখতে কেমন হবে খেয়াল করো। ওয়েভ ফর্ম যেহেতু ড্র করব, ইনপুট ভোল্টেজ সোর্স ভি ইন, এখানে একটা পিওর সাইনোসয়েড দেওয়া হবে, আর এখানে আঁকা হবে, নিচে আঁকবো আউটপুট ভোল্টেজ সোর্স, যেটাকে নাম দিলাম ভি আউট। এবার যদি আমরা একটু দেখি, খেয়াল করি, তোমরা জানো ইনপুট ভোল্টেজ সোর্স যেহেতু পিওর সাইনোসয়েড, আমরা পিওর সাইনোসয়েডে আঁকতেছি একটা সাইকেল, দুইটা সাইকেল, তিনটা সাইকেল আঁকতে পারলে এখন দুইটা সাইকেল দিয়েও কাজ চলবে। যেহেতু আনকন্ট্রোল রেকটিফায়ার,
এখানে সেমিকন্ডাক্টর ডিভাইস হিসাবে কাদেরকে ইউজ করছি আমরা? এখানে আমাদের ডিভাইসটাকে আনকন্ট্রোল রেকটিফায়ার, যেহেতু একজন বলো তো কোন ডিভাইস ইউজ করছি আমরা? আনমিউট করে বলো একজন। আনকন্ট্রোল রেকটিফায়ারে কোন ডিভাইস ইউজ করা হয়? ডায়োড, সিম্পল সিলিকন জাংশন ডায়োড। এখানে চারটাই ডায়োড, যেহেতু আমাদের পুরো সার্কিটটাই আনকন্ট্রোলড। ঠিক আছে, তাহলে খেয়াল করো, যেহেতু পজিটিভ হাফ সাইকেল চলতেছে, প্রথমে আসি আমরা পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল হইলে উপরে দিব প্লাস, নিচে দিব মাইনাস। কারেন্ট ফ্লো করবে কোন দিকে? উপর দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। প্লাস থেকে কারেন্ট বের হয়ে আসে, এটা তোমরা জানো। যেদিক দিয়ে প্লাস মাথা সেদিক দিয়ে কারেন্ট বের হয়ে আসে সোর্সের বেলায়। আর ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের বেলায় যেখান দিয়ে কারেন্ট ঢুকে সেখান দিয়ে প্লাস চিহ্ন আসে এবং ইন্ডাক্টরটা বা ক্যাপাসিটরটা সেখানে চার্জ হয়। এটা তোমরা জানো, ওইটা আমরা পরে স্টাডি করবো। পজিটিভ হাফ সাইকেল আসছে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। আবার দেখো এখানে এই ডায়োডটা পি এর সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত? D1 এর, D1 ডায়োডটার পি এর সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত আছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ মাথা। আবার দেখো D4, ঠিক আছে, D4 না, সরি D6। এই যে দেখো D6, এই যে D6, D6 এর N এর সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত আছে? নেগেটিভ। N এর সাথে নেগেটিভ, ওখানে P এর সাথে পজিটিভ। তাহলে D1 এবং D6 ওরা কোন বায়াসে যাবে? D1 ফরওয়ার্ড, D6 হচ্ছে D6 ও ফরওয়ার্ডে যাবে, কারণ দেখো N এর সাথে নেগেটিভ। আর যদি P এর সাথে দেখতে চাও, P এর সাথে কি হয় খেয়াল করে দেখো। P এর সাথেও এই যে P এর সাথে R পার হয়ে D1 পার হয়ে পজিটিভ মাথা, ঠিক আছে। D1 এর D1 পার হয়ে D1 এর পজিটিভ মাথা যেরকম প্লাসের সাথে যুক্ত, আবার এই প্লাসের সাথে এই R পার হয়ে তোমার D6 এর পজিটিভ মাথাও যুক্ত, ঠিক আছে। তাহলে D1 এবং D6 দুইজনেই কোন বায়াসে যাচ্ছে? ফরওয়ার্ড। দুজনেই ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে। যদি ফরওয়ার্ড বায়াসে যায়, ডায়োডরা কিসে পরিণত হয়? ওপেন সার্কিট নাকি শর্ট সার্কিট? ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে যায়? সার্কিট। হ্যাঁ, হ্যাঁ শর্ট সার্কিট অবশ্যই। নেট কি সমস্যা করতেছে নাকি? স্যার আপনার পয়েন্টারটা একটু খেয়াল করতে হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমার মাউস পয়েন্টার দেখা যাচ্ছে না নাকি পয়েন্টারটা? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম D1 এবং D6 ওরা দুইজনেই হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে ওরা হবে কি কি সার্কিট? শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট যদি হয়, তাহলে কারেন্টটা কি করতেছে দেখো। আইন কারেন্টটা D1 পার হয়ে, আইন কারেন্টটা কি D3 দিয়ে কি যেতে পারবে? না স্যার, পারবে না, কারণ এখানে D3 ডায়োডটা উল্টা ডিরেকশনে লাগানো, রিভার্স বায়াসে লাগানো। কারেন্ট ওদিক দিয়ে যেতে পারবে না, এন থেকে পি তে কখনো কারেন্ট ফ্লো করে না। তাহলে কারেন্টের যাওয়ার রাস্তা একটাই, লোড দিয়ে ফ্লো করা, রেজিস্টিভ লোড দিয়ে লোড পার হয়ে। আর এই লোডের অ্যাক্রসে আমরা কি নেই সাধারণত? ভি আউট। ভি আউট তো আমরা লোডের অ্যাক্রসেই নেই নাকি? হ্যাঁ, ডায়োডটা এখানে কারেন্টটাই লোড পার হয়ে এরপরে এই পাথ দিয়ে এরপরে সে D4 দিয়ে যাবে নাকি D6 দিয়ে যাবে? D6। D6 দিয়ে যাবে, কারণ D6 কে আমরা ফরওয়ার্ড বায়াসে পাঠাইছি। পজিটিভ হাফ সাইকেল যেহেতু আছে, D6 টা ফরওয়ার্ড বায়াসে যাবে এবং D4 রিভার্স বায়াসে থাকবে। D4 কেন রিভার্স বায়াসে থাকবে? কারণ দেখো D4 এর N এর সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত আছে? N এর সাথে পজিটিভ। N এর সাথে পজিটিভ। N এর সাথে যদি পজিটিভ থাকে, তাহলে D4 কোন বায়াসে থাকবে পজিটিভ হাফ সাইকেল চলাকালীন সময়? রিভার্স। রিভার্স। তাহলে কারেন্ট D4 দিয়ে যেতে পারবে না, তাকে D6 দিয়ে যেতে হবে। তো D6 দিয়ে সে গেল, এরপর এখান দিয়ে পাথটা ফ্লো করলো, কারেন্টটা ফ্লো করে এখান দিয়ে এসে পুরো সার্কিটের লুপটা কমপ্লিট করলো। তাহলে আমরা ভিআউটের অ্যাক্রসে কি দেখতে পাচ্ছি এখন? ভিআউটের দিক থেকে যদি আমরা তাকাই,
আমরা ভোল্টেজে কি দেখতে পাবো? অসিলোস্কোপ লাগাইলে যেহেতু D1 এবং D6 দুজনে যেহেতু শর্ট সার্কিট, দুজনেই ফরওয়ার্ড বায়াস, তাহলে ভি আউটের অ্যাক্রসে আমরা কি দেখবো এখন? পজিটিভ সাইকেলটা। পজিটিভ হাফ সাইকেল যেটা আসছে ইনপুটে সেটাই আমরা দেখতে পাবো। ওটাই আমরা এখন ড্র করতেছি, পজিটিভ হাফ সাইকেল যেটা, সেটা আমরা ড্র করলাম। এই তো ড্র করলাম পজিটিভ হাফ সাইকেল, পুরোটা আমরা দেখতে পাচ্ছি এখন। ওকে, তো এটা মোটামুটি বোঝা গেল, পজিটিভ হাফ সাইকেলটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসি নেগেটিভ হাফ সাইকেলের বেলায় কি হয় সেটা এবার আমরা একটু বোঝার ট্রাই করি। সেখানে কি ঘটতেছে? কারেন্ট গুলো মুছে দেই, ভোল্টেজের পোলারিটি এখন বদলায় যাবে, ডায়োড গুলাও এখন আগের মতো আর বিহেভ করবে না, কে শর্ট সার্কিট থাকবে কে ওপেন সার্কিট থাকবে সেগুলো সব সিনারিও চেঞ্জ হয়ে যাবে, ভাইস ভার্সা আর কি। এটা বুঝতেই পারতেছো অলরেডি। এটা ওইটা হলে এটা এখানে কি হবে ওটা বোঝাই যাচ্ছে, বাট স্টিল আমরা একটা এক্সপ্লেন করি সেখানে। তো এখানে এটা দিলাম, এগুলা ওকে, এটা মুছলাম, এটা মুছলাম। তো এখন যেহেতু নেগেটিভ হাফ সাইকেল আসছে ইনপুটে, তাহলে মাইনাস যাবে উপরে আর প্লাস যাবে নিচে ইনপুটে, ঠিক আছে? আর কারেন্ট কোন দিক দিয়ে বেরোবে, কোন মাথা দিয়ে বেরোবে? ইনপুট কারেন্টটা প্লাস মাথা দিয়ে নাকি পজিটিভ। মাইনাস মাথা দিয়ে? অবশ্যই প্লাস মাথা দিয়ে, পজিটিভ মাথা দিয়ে। তাহলে ইনপুট কারেন্টটা এবার অন্য মাথা দিয়ে বেরোচ্ছে, আই ইন নিচে দিয়ে বেরোচ্ছে এখন সে, ঠিক আছে? আই ইন এখন বেরোচ্ছে নিচে দিয়ে। আর এবার দেখো এই ইনপুটের পজিটিভ মাথার সাথে D6 এর কোন মাথা যুক্ত? এন নাকি পি? নেগেটিভ মাথা যুক্ত। তাহলে D6 কি ফরওয়ার্ডে থাকবে? না, না। D6 ফরওয়ার্ডে থাকবে না, D6 এখন রিভার্স হয়ে বসে থাকবে। আবার দেখো D3, পজিটিভ মাথার সাথে D3 এর কোন মাথা যুক্ত? পি মাথা। তাহলে D3 কোন বায়াসে থাকবে, ফরওয়ার্ড নাকি রিভার্সে? ফরওয়ার্ড। ফরওয়ার্ড। আবার দেখো D1 এর পজিটিভ মাথার সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত? নেগেটিভ। তাহলে D1 কোন বায়াসে থাকবে? রিভার্স বাস। রিভার্স। D1 এখন রিভার্সে গিয়ে বসে থাকবে। আর D4 এর নেগেটিভ, D4 এর এন মাথার সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত? নেগেটিভ। তাহলে D4 কোন বায়াসে থাকবে? ফরওয়ার্ড। তাহলে D3 এবং D4 ফরওয়ার্ড বায়াসে আছে নেগেটিভ হাফ সাইকেলের সময়। তাহলে ফরওয়ার্ড বায়াসে গেলে ডায়োডের কি হয়ে যায় আমরা একটু আগে বলে আসছি, ওরা শর্ট সার্কিট হয়ে যাবে না, D3 এবং D4? হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে কারেন্ট এখন ফ্লো করতেছে, নিচে দিয়ে বের হয়েছিল, নিচে দিয়ে বের হয়ে কারেন্ট এই পাথ দিয়ে যাচ্ছে, এই পাথ দিয়ে যাচ্ছে, গিয়ে এখান দিয়ে গিয়ে D6 দিকে যেতে পারবে কারেন্টটা? না, D6 দিয়ে যেতে পারবে না, কারণ D6 আগে থেকে রিভার্সে গিয়ে ডাউন হয়ে আছে। তাহলে কারেন্টের যাওয়ার রাস্তা একটাই, এখন D3 দিয়ে তাকে উঠতে হবে, উঠে সে D1 দিয়ে উল্টা দিকে আবার যেতে পারবে না, কারণ D1 ও রিভার্সে গিয়ে বসে আছে। তাহলে তাকে যেতে হবে এই লোড দিয়ে, কারেন্টটা তাহলে আবার এই লোড পার হয়ে আর লোড পার হয়ে, যেটাকে আমরা ভিআউটে ধরে থাকি, ক্যাপচার করে থাকি, এখান দিয়ে গিয়ে এখানে সে D6 দিকে ঢুকতে পারবে কারেন্টটা? না, পারবে না। পারবে না, কারণ D6 আগে থেকে রিভার্স বায়াসে গিয়ে বসে আছে। তাহলে কারেন্টের রাস্তা বা একটাই বাকি রইল, D4 দিয়ে যাওয়া। D4 দিয়ে গিয়ে সে, খেয়াল করো, এখানে সে এই মাথা দিয়ে ঢুকে নেগেটিভ মাথা দিয়ে সোর্সে এসে ঢুকে লুপটা কমপ্লিট করছে। তাহলে মোট কথা আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট কারেন্ট উপর দিয়ে একবার বেরোচ্ছে পজিটিভ হাফ সাইকেলের সময়, আর নেগেটিভ হাফ সাইকেলের সময় ইনপুট কারেন্টটা নিচে দিয়ে বেরোচ্ছে। কিন্তু নো ম্যাটার হোয়াট, একটা জিনিস খেয়াল করো, ভিআউটে যখন আমরা ভোল্টেজটা দেখতেছি, ভিআউটের বেলায় এই লোডের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করে, আউটপুট কারেন্ট আই আউট অলওয়েজ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? উপর থেকে নিচে। উপর থেকে নিচে। পজিটিভ হাফ সাইকেল হোক বা নেগেটিভ হাফ সাইকেল হোক, আই আউটের ডিরেকশন উপর থেকে নিচে নামতেছে। তাহলে ভি আউটের ডিরেকশন সেও উপর থেকে নিচে বা পজিটিভই হবে। তাহলে নেগেটিভ হাফ সাইকেল চলাকালীন সময় আমাদের ভি আউট ভোল্টেজটা যদি আমরা দেখি,
সেটা দেখতে কার মতো হবে? পজিটিভ হাফ সাইকেলের পজিটিভ হাফ সাইকেলে যেরকম ছিল সেরকমই দেখাবে, কারণ এখানে কারেন্ট একই ডিরেকশনে ফ্লো করছে। তাহলে নেগেটিভ হাফ সাইকেল চলাকালীন সময়ও আমাদের আউটপুট ভোল্টেজটা হবে পজিটিভ হাফ সাইকেলে যেমন ছিল সেরকম। পজিটিভ থাকলে পজিটিভই থাকে, আর নেগেটিভ যদি ইনপুটে থাকে আমরা এটাকে ভোল্টেজে আউটপুটে পজিটিভ হিসেবে দেখতে পাই। একইভাবে আবার এখানে গিয়ে শিফট হয়ে আবার এখানে পজিটিভ হবে, আবার এখানে নেগেটিভ হাফ সাইকেল চলাকালীন সময় আবার সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে ইনপুটে ছিল আমাদের পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, প্লাস মাইনাস, আর আউটপুটে আমরা পাচ্ছি সব জায়গায় পুরোপুরি পজিটিভ হাফ সাইকেল গুলা। ইনপুটটা ছিল পুরোপুরি পিওর এসি সাইনোসয়েড, আর আউটপুটে আমরা পাচ্ছি কি পাচ্ছি? পালসেটিং ডিসি, পজিটিভ হাফ সাইকেল গুলা ওঠানামা করতেছে। তাহলে আমরা আউটপুটে ডিসি ভোল্টেজ পাচ্ছি, এবং আমাদের ডিভাইসটা ছিল ডায়োড, যেটা হচ্ছে গিয়ে আনকন্ট্রোল রেকটিফায়ার সার্কিট তৈরি করার জন্য এই ডিভাইসটা আমরা ইউজ করতেছি। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে এবার আমরা চলে আসি কন্ট্রোল রেকটিফায়ারের বেলায়। ঠিক আছে, কন্ট্রোল রেকটিফায়ার কিভাবে কাজ করে আমরা এখন সেটা এবার বুঝবো। আনকন্ট্রোল রেকটিফায়ার মোটামুটি আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এবার কন্ট্রোল রেকটিফায়ারের জন্য সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার। আচ্ছা, আমরা সার্কিটটা ড্র করি। সার্কিটটা মোটামুটি আগের মতোই, পার্থক্য হচ্ছে যেহেতু কন্ট্রোল রেকটিফায়ার, ডিভাইসটা কি ইউজ করব আমরা? কোন ডিভাইস লাগাবো এবার আমরা এখানে? আনকন্ট্রোল রেকটিফায়ারে আমরা ইউজ করছিলাম ডায়োড। কন্ট্রোল রেকটিফায়ারে কোন ডিভাইস ইউজ করতে হবে আমাদের? কি হলো, হাফ ওয়েভ রেকটিফায়ারে কি পড়ছিলাম মনে নেই? শোনা যাচ্ছে না? এসসিআর, হ্যাঁ। এতক্ষণ লাগে নাকি বলতে? এগুলি মুখের আগে থাকতে হবে, যাতে যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা এসসিআর ইউজ করবো এখন। ওকে, তাহলে এসসিআর ইউজ করে আমরা সার্কিটটা আঁকি। যেহেতু কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করতেছি, তোমরা জানো এসসিআর এ পি মাথা এন মাথার সাথে গেটও থাকতে হবে, গেট টার্মিনাল। এই জন্য গেট টার্মিনাল এখানে ইউজ করলাম। গেট টার্মিনাল দিলাম, 4টা এসসিআর আমরা এখানে দিচ্ছি আগের মতোই। 4টা এসসিআর দিয়ে এখানে দিলাম রেজিস্টর লোড হিসেবে, আর ইনপুট ভোল্টেজ সোর্স আগের মতোই দিলাম এক মাথা এই নোডে, আর এক মাথা এই নোডে দিলাম। আর নাম্বারিং গুলা করলাম, আচ্ছা, ভিইন ইকুয়াল টু হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। নাম্বারিং গুলা করি, টি1 যেহেতু এখন এসসিআর ইউজ করতেছি, টি3, টি4, আর এই দিলাম টি6। ওকে, আচ্ছা। আর আমরা যদি লোডটা ইউজ করি ইন্ডাকটিভ লোড, তাহলে কি হয়? ইন্ডাকটিভ লোড ইউজ যেহেতু করতে চাই আমরা যেহেতু বাস্তবসম্মত লোড হিসেবে ইন্ডাকটিভ লোড গুলো বেশি ইউজ হয়, আমরা আর এর সাথে একটা কি লাগাবো? ইন্ডাক্টর দিলাম, আর আউটপুটটা দিলাম আর এবং এল এর ক্রসে ভি আউট। ওকে, তাহলে এবার আমরা ওয়েব ফর্ম গুলা ড্র করি।
দেখা যাক কেমন হয় এবার দেখতে। পাশে আঁকবো কি নিচে? আচ্ছা, হ্যাঁ, পাশেও আঁকা যাবে, সমস্যা হবে না আশা করি। ভিএন আমরা যখন হাফ ওয়েভ রেকটিফায়ার আঁকছিলাম, হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কয়টা এসসিআর ইউজ করছিলাম? কি একজন বলো, হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কয়টা এসসিআর ইউজ করছিলাম? তো একটা ইউজ করছিলাম। এখানে আমরা এসসিআর ইউজ করছি কয়টা? তিনটা কোথায়? 1 2 3 4, চারটা এসসিআর। তো হাফ ওয়েভ রেকটিফায়ারে একটা এসসিআর এর জন্য আমরা একটা পালস ট্রেন ইউজ করছিলাম, মানে একটা পালস ট্রেনের জন্য একটা সিগন্যাল ইউজ করছিলাম। এখানে আমাদের চারটা এসসিআর আছে, এখানে আমাদের চারোটা গেটে আমাদেরকে পালস দিতে হবে। এই জন্য আমরা চারোটা গেটের জন্য আমরা দুইটা পালস ট্রেন ইউজ করব। খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। একটা দিব আইজি T1 T6, আইজি T1 T6 এর জন্য একটা পালস ট্রেন দিব, ঠিক আছে? এটা দিব আইজি T1 T6 এর জন্য। আর নিচেরটা আমরা দিব আইজি T3 T4, ঠিক আছে? আইজি T1 T6 এর জন্য উপরের পালস ট্রেনটা, আর বাকি দুইটার জন্য আমরা দিব নিচের পালস ট্রেনটা। আচ্ছা, আর তারপর আমরা ভি আউটের জন্য একটা জায়গা রাখবো, আউটপুট ভোল্টেজের জন্য ভি আউট, আউটপুট ভোল্টেজ ভি আউট। তারপরে আমাদের লাগবে আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্টের জন্য একটা জায়গা লাগবে আমাদের। তাহলে আউটপুট কারেন্টের জন্য আমরা দিব আই আউট। ইনপুট কারেন্টের জন্য ওইটার জন্য আমাদের জায়গা রাখতে হবে, সেটার নাম দিব আমরা আই ইন, ঠিক আছে? আই আউট, আই ইন। আই ইন নিয়ে আগে আমাদের চিন্তা করা লাগে নাই, বাট এখন আই ইন নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? আই ইন নিয়ে এখন আমাদের চিন্তা করা লাগবে আনফরচুনেটলি। এবং আই ইন বা ইনপুট কারেন্ট যথেষ্ট জটিলতার সৃষ্টি করতে পারে। তো সেই জটিলতা, সেই কমপ্লিকেশন কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা এখন আমরা বোঝার ট্রাই করব। তাহলে যেটা বলতেছিলাম, আমরা আগে ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজটা ড্র করি, দেখি তিনটা সাইকেল এর মধ্যে ঢোকানো যায় কিনা। তিনটা সাইকেল যদি আমরা দেই, পিওর সাইনোসয়েড যেহেতু, একটা, দুইটা সাইকেল, তিনটা সাইকেল, ওকে, তিনটা মোটামুটি ফিট হয়েছে। আর পালস ট্রেন, ঠিক আছে? পালস ট্রেন গুলো আমরা বসাবো এমন ভাবে যাতে আমরা অল্টারনেটিভলি হাফ সাইকেল গুলোকে ক্যাপচার করতে পারি। পালস ট্রেন গুলো কিভাবে বসাবো এটাতে আসতেছি এখন একটু পরে, খেয়াল করো। আইজি T1 T6, এটার মানে হচ্ছে সেম গেট পালস ফর বোথ T1 এবং T6। আবার সেম গেট পালস আমরা ইউজ করব বোথ T3 এবং T4।
T1 T6 এর জন্য আমরা একটা পালস ট্রেন ইউজ করব, আর T3 T4 এর জন্য আমরা আরেকটা পালস ট্রেন ইউজ করব। একই পালস দিয়ে আমরা T1 T6 এই ওদের গেটে সাপ্লাই দিব, গেট পালস, আবার আরেকটা সেট গেট পালস দিয়ে আমরা T3 এবং T4 এর গেটে সাপ্লাই দিব। আর তারপরে যেটা বলতেছিলাম, এবার আমরা দেখি পজিটিভ হাফ সাইকেলে কি হয়, নেগেটিভ হাফ সাইকেলে কি হয়, সেটা আমরা এবার একটু বোঝার ট্রাই করি আগের মতো। খেয়াল করুন, পজিটিভ হাফ সাইকেল যখন আসে, এই দিলাম প্লাস, এই দিলাম মাইনাস, আগের মতোই। কারেন্ট বেরোবে কোন দিক দিয়ে? পজিটিভ পজিটিভ মাথা দিয়ে কারেন্ট বেরোবে, আই ইন এদিক দিয়ে বের হওয়ার কথা। ওকে, এবার খেয়াল করো, এই T1 T1 এর পি এর সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত? পজিটিভ পজিটিভ মাথা। তাহলে T1 কোন বায়াসে থাকবে? ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসে থাকবে। আবার T4 এর এন এর সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত আছে? পজিটিভ পজিটিভ। T4 তাহলে কোন বায়াসে থাকবে? রিভার্স রিভার্স। আবার T6 এর এন এর সাথে ভোল্টেজের কোন মাথা লাগানো? নেগেটিভ নেগেটিভ। T6 ফরওয়ার্ডে থাকবে। আর T3 এর পজিটিভের সাথে ভোল্টেজের কোন মাথা লাগানো? নেগেটিভ নেগেটিভ। তাহলে T3 কিসে থাকবে? রিভার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ হাফ সাইকেলে থাকার সময় 1 এবং 6 ফরওয়ার্ড বায়াসে থাকে। কিন্তু আমাকে একটা জিনিস বলো, তোমাদের মনে আছে এটা নিশ্চয়ই, যে এসসিআর কে শর্ট সার্কিট করার জন্য শুধু ফরওয়ার্ড বায়াসে থাকাই কি যথেষ্ট? না, গেট পালস লাগবে। ওকে, ডায়োডের বেলায় ফরওয়ার্ড বায়াসে দিলেই ওরা শর্ট সার্কিট হয়ে যাচ্ছিল, কিন্তু এসসিআর কে শর্ট সার্কিট করতে হলে ফরওয়ার্ড বায়াসও থাকতে হবে, গেট পালসও দিতে হবে। ওকে, এখানে আমরা T1 এবং T6 এর জন্য তাহলে গেট পালসটা প্রতিষ্ঠা করব। গেট পালস আমরা জানি আর পট দিয়ে কন্ট্রোল করা যায়। গেট পালস আমরা কোথা থেকে শুরু করতে পারবো? আমরা মনে করো আলফা অ্যাঙ্গেল থেকে শুরু করলাম। আলফা অ্যাঙ্গেল পরে এই মনে করো আমাদের প্রথম গেট পালসটা, এটা হচ্ছে হাফ পিরিয়ড পাই, ফুল পিরিয়ড 2 পাই, 3 পাই, 4 পাই। একইভাবে আলফার জন্য এটা হচ্ছে প্রথম গেট পালস। নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে আর পালস দেওয়ার দরকার নাই, ওদের জন্য অন্য ব্যবস্থা করব আমরা। আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তার জন্য আমরা আবার আরেকটা পালস দিব, যেটার নাম দিব 2 পাই প্লাস আলফা। নেগেটিভের জন্য না দিয়ে ঝামেলা করে কাজ নাই, আমরা এখানে আরেকটা দিব পজিটিভের জন্য, সেটা হচ্ছে 4 পাই প্লাস আলফা। এটা হচ্ছে এক সেট পালস ট্রেন আমরা এঁকে ফেললাম T1 এবং T6 এর জন্য। একটু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবার আমরা আসি নেগেটিভ হাফ সাইকেলের বেলায় কি হয় সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য তোমরা জানো ভোল্টেজের পোলারিটি, তার মাথা ঘুরে যাবে, প্লাস যাবে নিচে, মাইনাস যাবে উপরে। কারেন্ট এখন বেরোয়ার কথা, বেরোবে নিচের মাথা দিয়ে, আই ইন। আই ইন এর ডিরেকশন বদলায় গেছে, নিচের মাথা দিয়ে বেরোচ্ছে। তো এবার দেখো, এবার আমাকে বলো তো, এক কথায় বলো তো, এবার কোন এসসিআর গুলা ফরওয়ার্ড বাইসে থাকবে নেগেটিভ হাফ সাইকেল যেহেতু এখন আসছে? T3 আর T4 ফরওয়ার্ড T3 এবং T4 ফরওয়ার্ড বাইসে থাকবে, এবং T1 এবং T6 ওই দুইজন কিসে যাবে, কি হয়ে থাকবে? রিভার্স হয়ে থাকবে। T1 এবং T6 রিভার্স হয়ে থাকবে, এবং T3 এবং T4 এখন ফরওয়ার্ড হয়ে থাকবে, কারণ এখন নেগেটিভ হাফ সাইকেল চলতেছে। ওকে, তাহলে আমরা এখানে একটু লিখে রাখি T3 এবং T4 এই দুইজন এখন ফরওয়ার্ড বাইসে আছে। ওকে, তো আচ্ছা, ভালো কথা। আমরা একটু আপাতত আমাদের লোডটা কি রেজিস্টিভ লোডই দেবো, নাকি আপাতত ইন্ডাকটিভ লোড রেখে পুরোটা করে ফেলবো? কি করা যায়? আচ্ছা, ইন্ডাকটিভ লোড দিয়ে করি, কারণ ইন্ডাকটিভ লোডটাই এটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই না যে রেজিস্টিভ লোডের জন্য তোমরা পারবে না, ঠিক আছে? ইন্ডাকটিভ লোড পারলে রেজিস্টিভ লোডও পারা উচিত। তো এখন খেয়াল করো, আমরা আগেই বলছি এসসিআর কে শর্ট সার্কিট করার জন্য শুধু ফরওয়ার্ড বাইসে থাকাই যথেষ্ট না। T3 এবং T4 ফরওয়ার্ডে আছে,
কিন্তু ওদেরকে কি গেট পালস দেওয়া হয়েছে? হ্যাঁ। এখনো দেওয়া হয় নাই। ওদেরকে যদি আমরা গেট পালস দেই, সেই গেট পালসটা আমরা কোথায় দিব? এই যে দেখো, নেগেটিভ হাফ সাইকেল যখন চলবে তখন আমরা ওদেরকে গেট পালস দিব। পজিটিভ যখন ছিল তখন T3 এবং T4 এর জন্য গেট পালস দিয়ে রিসোর্স এবং সার্কিটের জায়গা অপচয় করার কোনো মানে হয় না। ঠিক আছে? 1 এবং 6 যখন চালু ছিল তখন আমরা গেট পালস গুলো এভাবে দিয়েছিলাম, আলফাতে শুরু করছিলাম, 2 পাই প্লাস আলফাতে দিয়েছিলাম যাতে ওরা ফরওয়ার্ড বাইসকে ধরতে পারে। কিন্তু যখন 3 এবং 4 যখন চালু হয়েছে, মানে ফরওয়ার্ড বাইসে গেছে, ওদের জন্য আমরা গেট পালস গুলো দিব নেগেটিভ হাফ সাইকেল বরাবর। তাহলে আমরা 2টা পালস ট্রেন ইউজ করে সবগুলোকে মোটামুটি ক্যাপচার করতে পারতেছি। এই দিলাম আরেকটা, আর এই নেগেটিভ হাফ সাইকেলটার জন্য দিলাম এই লাস্টেরটা। আর অ্যাঙ্গেল গুলা খেয়াল করো, প্রথমটা শুরু হয়েছিল আলফা থেকে, এটা শুরু হয়েছিল আলফা থেকে। আমাকে বলো তো T3 এবং T4 এর জন্য এটার অ্যাঙ্গেল কোথা থেকে শুরু হবে? যদি আমরা আলফা মেনটেন করি, যদি আমরা আলফা ডিস্টেন্স মেনটেন করি, তাহলে ওর স্টার্টিং পয়েন্টটা হবে পাই প্লাস আলফা। হ্যাঁ, এই যে দেখো পাই, এই যে পাই হচ্ছে গিয়ে লিমিটটা, এই হচ্ছে ডিফারেন্স, আলফা পরিমাণ দূরত্বে আছে, স্টার্টিং অ্যাঙ্গেল হচ্ছে পাই প্লাস আলফা। বি কেয়ারফুল। তাহলে পরেরটা হবে 3 পাই প্লাস আলফা, পরেরটা হবে 5 পাই প্লাস আলফা। এটা মোটামুটি বোঝা গেল। স্যার হ্যাঁ, স্যার এখানে পজিটিভ গেট পালস নেগেটিভ গেট পালসের কোনো ব্যাপার নেই? না, এসসিআর এর জন্য এসসিআর কে চালু করতে হলে আমাদের সবসময় পজিটিভ গেট পালস দিতে হবে। যদি আমরা কোনো সার্কিটে ট্রায়াক ইউজ করি, ট্রায়াক ইউজ করলে আমরা নেগেটিভ গেট পালস ইউজ করতে পারবো, কিন্তু এসসিআর কে চালু করতে হলে আমাদের পজিটিভ গেট পালসই লাগবে। এই জন্য আমরা ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল থাকা সত্ত্বেও এসসিআর কে আমরা বাধ্য করছি ফরওয়ার্ড বায়াসে যেতে, এবং পজিটিভ গেট পালস দিয়ে তাকে আমরা শর্ট সার্কিট করতে যাচ্ছি। বুঝা গেছে? জি স্যার। তাহলে মোটামুটি এটা আশা করি বোঝা গেছে, গেট পালস কখন কার জন্য আমরা কি দিচ্ছি। এবার আমরা আউটপুট ভোল্টেজটা কেমন হয় সেটা একটু ড্র করার ট্রাই করি। তো দেখো এখন আচ্ছা, ওকে, আমরা আবার পজিটিভ গেট পালসে আবার ফেরত যাই। ঠিক আছে, পজিটিভ গেট পালসে আমরা আবার ফেরত যাই, পরে লাগলে নেগেটিভে আমরা আবার ব্যাক করব। তো পজিটিভ গেট পালসের জন্য তোমরা অলরেডি জানো আমরা কাকে কাকে অ্যাক্টিভেট করছিলাম। পজিটিভ গেট পালসের জন্য কোন দুইটা এসসিআর লাগবে আমাদের? মানে সরি, পজিটিভ হাফ সাইকেলের বেলায়, পজিটিভ হাফ সাইকেল ইনপুটে যখন পজিটিভ হাফ সাইকেল, আমরা কোন দুইটা গেট পালস লাগবে আমাদের, কোন দুইটা এসসিআর কে আমরা চালু করব? T1 T6 T1 T6 চালু করব। ওকে, করলাম। ধরো আলফা অ্যাঙ্গেল পরে T1 এবং T6 এই দুইজন চালু হয়েছে। ওকে, এই দুইজন চালু হয়েছে। তা যদি চালু হয় তাহলে আইএন কারেন্ট প্লাস মাথা দিয়ে বেরোবে, উপর দিয়ে বেরোবে, এখান দিয়ে ক্রস করবে, T1 দিয়ে যাবে, এখান দিয়ে আগের মতো T3 দিয়ে সে যেতে পারবে না, রাস্তা ব্লক, T3 রিভার্স বায়াস, সে আবার এই লোডের মধ্যে দিয়ে নামবে। আর অবশ্যই ইন্ডাক্টরে যখন কারেন্ট এসে ঢুকতেছে, ইন্ডাক্টরটা আস্তে আস্তে কি হবে? এল ইন্ডাক্টর, ওর মধ্যে কারেন্ট ঢুকতেছে, ইন্ডাক্টরটা কি হবে আস্তে আস্তে? শোনা যাচ্ছে না? কি নেট ডিস্টার্ব করতেছে নাকি? ইন্ডাক্টরটা কি হবে, চার্জ নাকি ডিসচার্জ? হ্যাঁ, কি হলো, কেউ ক্লাসে শোনো নাই কালকে কি বলছিলাম? ইন্ডাক্টরটা কি হবে? চার্জ হবে না? হ্যাঁ, চার্জ হবে, ওইটাই তো জিজ্ঞেস করতেছি। ইন্ডাক্টরটা চার্জ হবে, কারেন্ট যেই মাথা দিয়ে ঢুকে ভোল্টেজের সেই মাথায় উপরে আসবে প্লাস, অন্য মাথায় আসবে মাইনাস। ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে ভিএল।
আর আউটপুটে আমরা ভোল্টেজ পাবো। তো আউটপুটে আমরা কোন অ্যাঙ্গেল থেকে ভোল্টেজ পাওয়া শুরু করব? পজিটিভ হাফ সাইকেল চলতেছে, জি স্যার। আমরা গেট পালস আমরা পাইছি আলফাতে গিয়ে, তাহলে আমরা আউটপুট পাওয়া শুরু করব কোন অ্যাঙ্গেল থেকে? জিরো থেকে কি পাবো? জিরো থেকে পাওয়ার সুযোগ আছে এখন? কারণ গেট পালস আমরা দিচ্ছি আলফাতে, আমরা আলফা থেকে আউটপুট পাওয়া শুরু করব, আলফা পাই পর্যন্ত পাইলাম। ওকে, এটা মোটামুটি ক্লিয়ার। এটা অনেকটা ওই যে কি বলে হাফ ওয়েভ রেকটিফায়ারের বেলা যেরকম দেখছিলাম গতকালকে, অনেকটা সেরকম। আমরা যদি আমরা আউটপুটটা ড্র করি, আলফা আলফা থেকে শুরু করলাম, এই পাই পর্যন্ত গেলাম। এবার আমাকে বলো, গতকালকে আমরা যেরকম দেখছিলাম এতক্ষণ তো ইন্ডাক্টরটা চার্জ হয়েছে, ঠিক কিনা? এতক্ষণ ইন্ডাক্টরটা চার্জ হয়েছে। এখন মনে করো ইনপুটে যদি নেগেটিভ হাফ সাইকেল আসে, ওকে, নেগেটিভ হাফ সাইকেল যদি আসে, নেগেটিভ হাফ সাইকেল আসলে আমাদের পোলারিটিও বদলে যাবে, প্লাস যাবে নিচে ইনপুটে, মাইনাস যাবে উপরে। এখন এখানে যেহেতু ইনপুটে যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন আসছে, আমাদের ভিএল এর অ্যাক্রসে ভিএল ভোল্টেজের উপরে কি চিহ্ন আসবে? ইন্ডাক্টরের উপরে ভোল্টেজের চিহ্নটা কি হবে? ইনপুটে যেহেতু নেগেটিভ, ইনপুট ভোল্টেজের পোলারিটি উল্টায় যাবে। গতকালকে আমরা ক্লাসে বলছিলাম যে ইন্ডাক্টর কারেন্টের ডিরেকশনকে চেঞ্জ করতে দেয় না, কিন্তু ভোল্টেজের পোলারিটিকে অ্যাব্রাপ্টলি উল্টায় দিতে পারে। আর ক্যাপাসিটর ভোল্টেজের পোলারিটিকে চেঞ্জ করতে দেয় না, কিন্তু কারেন্টের ডিরেকশনকে অ্যাব্রাপ্টলি উল্টায় দিতে পারে। ঠিক আছে, এটা আমাদের মনে আছে। তো এখন আমরা কালকে বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত দাঁড়াও, এটা একটু মিনিমাইজ করি, দেখা যাচ্ছে সবকিছু? জি স্যার। আচ্ছা, তো গতকালকে আমরা বলছিলাম যতক্ষণ পর্যন্ত ইনপুট হাফ সাইকেল নেগেটিভ হওয়া সত্ত্বেও যতক্ষণ সে মাইনাস ভিএল এর চেয়ে বড় আছে, ততক্ষণ এসসিআর গুলা রিভার্সে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা কি হয়ে থাকবে? ফরওয়ার্ড হয়ে থাকবে। এসসিআরস উইল স্টে অন শর্ট সার্কিট। ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেলে ইনপুট যাওয়া সত্ত্বেও এসসিআর গুলি রিভার্সে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইন্ডাক্টর ভোল্টেজ হিউজ একটা ভোল্টেজ ধরে রাখার কারণে মাইনাস ভিএম সাইন ওমেগা টি যতক্ষণ মাইনাস ভিএল এর চেয়ে বড় আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এসসিআর গুলা শর্ট সার্কিট হয়ে থাকবে জোর করে। ওর যদি শর্ট সার্কিট হয়ে থাকে, কারেন্ট যেদিকে ফ্লো করতেছিল এখনো সেদিকে ফ্লো করতে থাকবে। T1 এবং T6 আগে যেরকম শর্ট সার্কিট হয়েছিল এখনো কিছুক্ষণ ওরা জোর করে শর্ট সার্কিট হয়ে থাকবে। এই অবস্থায় আমি আউটপুটে কেমন ভোল্টেজ দেখব? নেগেটিভ সাইকেলের, হ্যাঁ, নেগেটিভ সাইকেলের একটা লেজ, হ্যাঁ নেগেটিভ সাইকেলের একটা পার্ট বা একটা লেজ দেখতে পাবো। মনে আছে গতকালকে আমরা স্টাডি করছিলাম তার আগের থেকে? তাইলে আমরা কিছুক্ষণ পর্যন্ত নেগেটিভ হাফ সাইকেলের একটা ছোট্ট লেজ এখানে দেখতে পাবো। ঠিক আছে, যেটার এন্ডিং অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিছিলাম বেটা। এটা মনে আছে? হ্যাঁ, ভেরি গুড। তো যতক্ষণ আমাদের ইন্ডাক্টরটা সমস্ত চার্জ শেষ করে দিয়ে ডিসচার্জ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এসসিআর গুলো T1 এবং T6 জোর করে অন হয়ে থাকবে এবং শর্ট সার্কিট হয়ে থাকবে। একটু মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো ইন্ডাক্টরটা যখন সব চার্জ শেষ করে ফেললো তখন আমাদের এই কন্ডিশনটা উল্টায় যাবে, তখন আমাদের এসসিআর গুলা will go
অফ ওপেন সার্কিট হয়ে থাকবে। এসসিআর গুলো এখন ওপেন সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। T1 এবং T6 জোর করে বেটা অ্যাঙ্গেল পর্যন্ত শর্ট সার্কিট হয়েছিল, বাট ইন্ডাক্টর যখন সব চার্জ শেষ করে দিচ্ছে তখন Vm মাইনাস সাইন ওমেগা টি এর চেয়ে ছোট হয়ে গেছে মাইনাস VL এর চেয়ে, তখন এসসিআর দুইটা T1 এবং T6 ওরা অফ হয়ে যাবে। অফ হয়ে যদি যায় তখন আমরা আউটপুটে কি দেখতে পাবো? অফ হয়ে যাওয়া মানে তো ওপেন সার্কিট, তখন আমরা আউটপুটে কি দেখতে পাবো? কোনো ভোল্টেজ কোনো ভোল্টেজ দেখতে পাবো না, জিরো ভোল্টেজ দেখতে পাবো। ওকে, তো আউটপুটে আমি এখন কিছুক্ষণ জিরো ভোল্টেজ দেখবো। ওকে, তো জিরো ভোল্টেজ দেখতে দেখতে খেয়াল করো নেগেটিভ হাফ সাইকেল কিন্তু চলতেছে, ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল চলতেছে। T3 এবং T4 ওরা ফরওয়ার্ড বায়াসে গেছে, মনে আছে? নেগেটিভ হাফ সাইকেল যখন চলে T3 এবং T4 কোন বায়াসে যায়? ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াসে যায়। কিন্তু ওদেরকে কি আমরা গেট পালস এখনো দিছি? না, দেই নাই, এখনো গেট পালস দেই নাই। এজন্য এখন পর্যন্ত আমরা আউটপুটে ভোল্টেজ জিরো পাচ্ছি, যদিও ওদেরকে ফরওয়ার্ড বায়াসে পাঠানো হয়েছে। এরপরে পাই প্লাস আলফা, খেয়াল করো এই পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে, আচ্ছা এগুলোকে মুছে দেই একটু, পাই প্লাস আলফা অ্যাঙ্গেলটাতে আমরা আবার গেট পালস দিচ্ছি না? ওই যে কই, এই যে পাই প্লাস আলফা, আমরা এখানে আবার একটা গেট পালস দিছি না? জি স্যার। T3 এবং T4 ওরা আগে থেকে ফরওয়ার্ড বায়াস হয়েছিল নেগেটিভ হাফ সাইকেলে, গেট পালস এখন দিলাম, তাহলে T3 এবং T4 এখন কিসে পরিণত হবে? শর্ট সার্কিট। শর্ট সার্কিটে আবার পরিণত হবে। ওকে, শর্ট সার্কিটে যদি পরিণত হয় তাহলে কারেন্টের ফ্লো করবে, ইনপুট কারেন্ট খেয়াল করো নিচের মাথা দিয়ে বের হবে, আইএন কারেন্ট নিচের মাথা দিয়ে বের হয়ে পুরা T3 দিয়ে গিয়ে লোড পার হয়ে লোড ক্রস করে আগের মতোই T4 দিয়ে এখান দিয়ে জাম্প করে লুপ কমপ্লিট করবে, ঠিক আছে। আর ইন্ডাক্টরটা এখন আবার চার্জিং শুরু হবে। এখানে একটা কন্ডিশন আমি লিখে দিচ্ছি, ইন্ডাক্টর কখন চার্জ হয় এবং কখন ডিসচার্জ হয় সেটা আমি একটা কন্ডিশন এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। ডিউরিং নেগেটিভ টেপ, নেগেটিভ লেজ যখন থাকে ইন্ডাক্টর তখন ডিসচার্জ হয়, ঠিক আছে। নেগেটিভ লেজ চলাকালীন সময় ইন্ডাক্টর ডিসচার্জ হয়। আচ্ছা একটু দাঁড়াও, এখানে যেটা বলতেছিলাম, ডিউরিং নেগেটিভ টেল ইন্ডাক্টর ডিসচার্জেস, আদারওয়াইজ ইন্ডাক্টর চার্জেস, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখো, যখন নেগেটিভ লেজ থাকবে ইন্ডাক্টরটা তখন ডিসচার্জ হবে, আর আদারওয়াইজ অন্য সময় ইন্ডাক্টরটা চার্জ হবে। ওকে, একটু ক্লিয়ার? স্যার রেজিস্টিভ লোড থাকলে তো এই যে নেগেটিভ টেলটা থাকবে না। হ্যাঁ, রেজিস্টিভ লোড থাকলে তো নেগেটিভ লেজ থাকার কোনো কোশ্চেনই আসে না। এই সমস্ত ঝামেলার মূলে তো ইন্ডাকটিভ লোডটা, ইন্ডাক্টরটা থাকার কারণে। আবার যেহেতু রিয়েলিস্টিক্যালি আমাদের বেশিরভাগ লোড ইন্ডাকটিভ লোড, এই জন্য আমরা ইন্ডাক্টরকে অ্যাভয়েড করতে পারবো না, এই জন্য আমরা বেশিরভাগ সার্কিটে ইন্ডাকটিভ লোড দিয়ে এখন আমরা সামনে কন্টিনিউ করতেছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা মাথায় রাখো যে যতক্ষণ নেগেটিভ লেজ থাকবে আউটপুটে ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডাক্টরটা ডিসচার্জ হবে, আর আদারওয়াইজ অন্য বাকি সময় ইন্ডাক্টরটা চার্জ হবে। তো যেটা বলতেছিলাম, T3 এবং T4
ফরওয়ার্ড বায়াসে গেছে, গেট পালস পাইছে, শর্ট সার্কিট হইছে, কারেন্ট ফ্লো করতেছে, আবার উপর থেকে নিচে ফ্লো করতেছে। এখন ইন্ডাক্টরটা তাহলে কি হবে? চার্জ হবে না ডিসচার্জ হবে? চার্জ হবে। চার্জ হবে। এই যে চার্জ হচ্ছে, প্লাস মাথা আবার উপরে গেছে, মাইনাস মাথা আবার নিচে গেছে। ইন্ডাক্টরটা চার্জ হোক তার মতো হোক, সমস্যা নাই, আমরা এদিকে আমাদের মতো কাজ করি। তো এখন আমরা আউটপুটে কি ভোল্টেজ পাবো? যেহেতু কারেন্ট উপর থেকে নিচেই নামতেছে, ঠিক আছে, একই ডিরেকশনে, পজিটিভ হাফ সাইকেল বলো নেগেটিভ হাফ সাইকেল বলো, কারেন্ট উপর থেকে নিচেই নামতেছে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কেমন হওয়া উচিত? কার মতো হওয়া উচিত? এদের মতোই হবে, পজিটিভ পজিটিভ হাফ সাইকেল, হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেলে যেরকম ভোল্টেজ ছিল সেরকম ভোল্টেজে আমরা এখানে আশা করব। তো সেরকম ভোল্টেজে আমরা এখন ড্র করব। তো ড্র যদি করি, ওকে, ড্র করলাম, পজিটিভ হাফ সাইকেল শেষ হইলো। তো আমরা জানি পজিটিভ হাফ সাইকেল যখন শেষ হয়, সরি পজিটিভ হাফ সাইকেল না, নেগেটিভ হাফ সাইকেল। তো এই এক হাফ সাইকেল যখন শেষ হইলো, আরেক হাফ সাইকেল আসলো, তখন আমাদের ইন্ডাক্টরের পোলারিটি কি হয়ে যাবে? আমাদের ইন্ডাক্টরের পোলারিটি, ভোল্টেজের পোলারিটি আবার উল্টে যাবে না? এক হাফ সাইকেল শেষ হয়েছে, আরেক হাফ সাইকেল আসছে, আমাদের ইন্ডাক্টরের পোলারিটি কি হয়ে যাবে? সো ওইটাই যাবে। উল্টায় যাবে। এখন ইন্ডাক্টরটা আবার ডিসচার্জ হওয়া শুরু করছে। ইন্ডাক্টরটা যদি আবার ডিসচার্জ হওয়া শুরু করে, এবং এই ডিসচার্জ চলাকালীন সময়ে যতক্ষণ পর্যন্ত, খেয়াল করে দেখো, মাইনাস ভিএম সাইন ওমেগা টি যতক্ষণ মাইনাস ভিএল এর চেয়ে বড় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এসসিআর গুলো কি হয়ে থাকবে? টি3 এবং টি4 জোর করে কি হয়ে থাকবে? ফরওয়ার্ড হয়। ওরা জোর করে ফরওয়ার্ড, ফরওয়ার্ড তো ঠিক আছে, ওরা জোর করে শর্ট সার্কিট হয়ে থাকবে এবং অন হয়ে থাকবে। উইল স্টে অন এস শর্ট সার্কিট, ঠিক আছে। তো এস টি3 এবং টি4 ওদের এখন রিভার্সে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা জোর করে এখনো শর্ট সার্কিট হয়ে আছে। ওরা যদি জোর করে শর্ট সার্কিট হয়ে থাকে, আমরা আউটপুটে আবার কি দেখতে পাবো? এখন ভিআউটে আমরা কি দেখতে পাবো? ভিআউট থেকে তাকাইলে নেগেটিভ টেল বা নেগেটিভ ল্যাচ দেখতে পাবো। যতক্ষণ পর্যন্ত আরেকটা হাফ সাইকেল না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই নেগেটিভ টেল আমাদের দেখতে হবে। তারপরে আমরা আবার যখন গেট পালস আসে, তখন আমরা আবার, ঠিক আছে, এই সিনারিও রিপিট হতে থাকবে। তো এটা মোটামুটি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা মোটামুটি ক্লিয়ার। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে আমাদের হিয়ার বিটা ইজ লেস দেন পাই প্লাস আলফা, ঠিক আছে। এই জায়গাটাতে বিটার ভ্যালু হচ্ছে পাই প্লাস আলফার চেয়ে ছোট। পাই প্লাস আলফা পরে শুরু হয়েছে। আচ্ছা, এটা একটু বড় করি, ঠিক আছে, খেয়াল করে দেখো পাই প্লাস আলফা কোথায় আছে এবং বিটা কোথায় আছে। এই যে দেখো, বিটা হচ্ছে এখানে, পাই প্লাস আলফা হচ্ছে এখানে। কে বড়? পাই প্লাস আলফা বড়, বিটা হচ্ছে ছোট। এই জন্যই আমরা বললাম এখানে বিটা হচ্ছে এখানে পাই প্লাস আলফার চেয়ে ছোট, এই জন্য এরকম দেখা যাচ্ছে। কিন্তু যদি এমন হয়, যদি ঘটনাটা এমন ঘটে যে যদি আমরা বলি বিটা যদি পাই প্লাস আলফার চেয়ে সমান বা ওর চেয়ে যদি বড় হয়, তখন কি ঘটবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে, এখানে যেরকম বিটা
আগেই শেষ হয়ে গেছে, এখন আর সেটা হবে না। এখন যেটা হবে, নেগেটিভ লেজ একেবারে টান দিয়ে এনে আমরা পাই প্লাস আলফার সাথে মিলাই দিব, ঠিক আছে? নেগেটিভ লেজ আমরা টান দিয়ে এনে পাই প্লাস আলফার সাথে মিলাই দিব। এটা বোঝা গেছে কিনা দেখ। হ্যাঁ, আউটপুটটা কন্টিনিউয়াস হবে। হ্যাঁ কন্টিনিউয়াস হবে, এক্স্যাক্টলি। আগে বেটাতে গিয়ে গিয়ে থেমে যাচ্ছিল, আবার শুরু হচ্ছিল, বাট এখন আউটপুটটা টেনে একেবারে পাই প্লাস আলফা পর্যন্ত চলে আসছে। এখন আর আমরা বেটার জন্য আলাদা করে কিছু রাখবো না। দেখতেই পাচ্ছি আমরা নেগেটিভ লেজ, সরি এটা আবার এটাও ঠিক করতে হবে। নেগেটিভ লেজ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই পাই প্লাস আলফা নতুন পজিটিভ হাফ সাইকেল শুরু হয়েছে। নেগেটিভ লেজ যেখানে শেষ হয়েছে এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই আবার নতুন করে পালসিং দেওয়া হয়েছে। একইভাবে নেগেটিভ লেজ যেখানে শেষ হয়েছে সেখানে আবার নতুন করে পালস দেওয়াতে আবার আমরা আউটপুটে সাইকেল পাচ্ছি। একটু ক্লিয়ার? জি স্যার। বলো। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা দাঁড়াও শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আমরা আউটপুট কারেন্ট গুলো যদি ড্র করি, তোমরা জানো চার্জিং এর সময় যতক্ষণ, আচ্ছা একটু আগে আমরা কি বলে আসলাম, নেগেটিভ টেইল যখন থাকে তখন ইন্ডাক্টরটা কি হয়, চার্জ হয় নাকি ডিসচার্জ হয়? ডিসচার্জ হয়। আর বাদ বাকি সময়টাতে ইন্ডাক্টরটা কি হয়, চার্জিং। চার্জ হয়। এবং ইন্ডাক্টর কারেন্টের ডিরেকশন অলওয়েজ কোন দিকে দেখতে পাচ্ছি আমরা, থেকে নিচে, উপর থেকে নিচে একই ডিরেকশনে। তাহলে আউটপুট কারেন্ট অলওয়েজ পজিটিভ থাকবে। শুধু পার্থক্য হচ্ছে চার্জিং এর সময় আউটপুট কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়বে এবং ডিসচার্জিং এর সময় আউটপুট কারেন্টের মানটা আস্তে আস্তে কমবে, এইটুকুই পার্থক্য হবে। তাহলে ওটা আমরা একটু ড্র করে শেষ করি, বেশিক্ষণ লাগবে না। ইনপুট কারেন্ট কোথায় গেল, এই যে ডিসচার্জিং যখন চলতেছে, ডিসচার্জিং এর সময় আমাদের কারেন্টের ভ্যালু কমে, আর চার্জিং এর সময় আমাদের কারেন্টের ভ্যালু স্লোলি বাড়ে। ডিসচার্জিং এর সময় কমে, চার্জিং এর সময় আবার বাড়ে, আবার কমে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে। ঠিক আছে? আচ্ছা, আমরা আগের মতোই ইনপুটে ভোল্টেজের ভ্যালু দিলাম সর্বোচ্চ ভিএম, আর নিচে হচ্ছে মাইনাস ভিএম। ভি আউটের ভ্যালু সর্বোচ্চ ভিএম, নিচে হচ্ছে মাইনাস ভিএম। আর আউটপুট কারেন্টের এভারেজ ভ্যালু আমরা ধরলাম আই এ। ঠিক আছে, আগের মতোই। হারুন রশিদের বইয়ে তোমরা দেখবা আই আউট কারেন্টটাকে পুরোপুরি পিওর ডিসি কারেন্ট হিসাবে দেখানো হয়েছে, এটা তোমরা দেখবা হারুন রশিদের বইয়ে। আর আরেকটা জিনিস আমাকে বলো, আই ইন কারেন্ট বা ইনপুট কারেন্ট সে একবার প্লাস দিয়ে বেরোচ্ছে, একবার মাইনাস দিয়ে বেরোচ্ছে। তাহলে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট যেরকম অলওয়েজ উপর থেকে নিচে নামতেছে, ইনপুট কারেন্ট কি এরকম উপর থেকে নিচেই নামবে অলওয়েজ? ইনপুট কারেন্ট, হ্যাঁ ইনপুট কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে বারবার। ওইটা আমরা শেষ করি। ইনপুট কারেন্টের এটা তোর এগুলোই অনলাইনে রেগুলার বিরক্ত লাগে। ইনপুট কারেন্টের জন্য পজিটিভ হাফ সাইকেল যখন চলতেছে বাড়ছিল, ডিসচার্জিং এর সময় কমছিল, তারপরে সে জোর করে কিছুক্ষণ ছিল, এরপরে নেগেটিভ হাফ সাইকেল যখন শুরু হয়েছে তখন ইনপুট কারেন্টের ডিরেকশন প্লাস মাথা এবং মাইনাস মাথা উল্টায় গেছে। ইনপুট কারেন্টের চেহারাটা হবে এরকম। ইনপুটে যখন পজিটিভ হাফ সাইকেল তখন ইনপুট কারেন্টের ডিরেকশন একদিকে যাবে, আদারওয়াইজ অন্য মাথা।
এটা হচ্ছে চার্জিং আর এটা হচ্ছে ডিসচার্জিং। ঠিক আছে, চার্জিং ডিসচার্জিং। যখন কারেন্ট বাড়ে ওটা হচ্ছে চার্জিং, কারেন্ট যখন কমে ওটা হচ্ছে ডিসচার্জিং। হারুন রশিদের বইয়ে তোমরা দেখবা ওরা এটাকে পুরাপুরি এইভাবে দেখাচ্ছে, ইনপুট কারেন্টটাকে যেহেতু পিওর ইন্ডাক্টর ইউজ করলে এরকম পাবা আইন। এবার আমাকে বলো তো লাস্ট জিনিস, আমরা ইনপুট যে ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা সে দেখতে কার মতো, ইনপুট ভোল্টেজটা শেপটা কার মতো? ইনপুট ভোল্টেজ, হ্যাঁ ইনপুট ভোল্টেজ ভিনটা কার মতো, তার ওয়েভ শেপটা সাইনোসয়েডাল। পিওর সাইনোসয়েডাল। আর ইনপুট কারেন্টটা সে দেখতে কার মতো? এটা হচ্ছে পালস স্কয়ার ওয়েভ। স্কয়ার ওয়েভ। তোমার ভিইন ইনপুট ভোল্টেজটা হচ্ছে সাইনোসয়েডাল, তাহলে তর্কের খাতিরে ইনপুট কারেন্টটাও হওয়ার কথা ছিল সাইনোসয়েডাল, কিন্তু ইনপুট কারেন্টটা কি হয়ে গেল? স্কয়ার ওয়েভ। স্কয়ার ওয়েভ। এটার পিছনে কালপ্রিটটা হচ্ছে এই ইন্ডাক্টরটা। ইন্ডাকটিভ লোড দেওয়ার কারণে আমাদের ইনপুট কারেন্টটা আর সাইনোসয়েডাল থাকলো না, সে নন সাইনোসয়েডাল হয়ে গেল। এই কথাটার বড় সিগনিফিকেন্স আছে, নেক্সট দিন এই কথাটা আমাদের প্রয়োজন হবে, আমরা যখন সামনে প্রসিড করব এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এটার কারণে পাওয়ার ফ্যাক্টর বদলায় যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। তোমাদের অ্যাটেন্ডেন্স ডাকতেছি, সবাই একটু মাইকটা আনমিউট করো তাড়াতাড়ি।